আচ্ছা, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ইন্টিগ্রেশন দেখছিলাম যে ইন্টিগ্রেটর সার্কিট বা ইন্টিগ্রেটর অ্যাম্পলিফায়ারটা আসলে কি রকম দেখতে, কিভাবে কাজ করে আর চিনবো কিভাবে। আমাদের ডিফারেন্সিয়েটরটা বাকি ছিল, আমরা এটা আজকে করবো ইনশাল্লাহ। তবে আচ্ছা, তার আগে আর একটা কাজ, এইটা কাজ দিছিলাম, মেবি একজন আমাকে হচ্ছে গ্রুপে দিছেন সলিউশনটা, আমি একটু ডিসকাস করি, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কোথায় ভুল হচ্ছে বা যাদের ঠিক হয়েছে একটু মিলাই নেবেন। আচ্ছা, এটা লাস্ট যে পর্যন্ত দেখছিলাম সেটা হচ্ছে এটা করে নিলাম। আচ্ছা, এটা মনে হচ্ছে pencil। যাই হোক, আমি একবারে আউটপুটটা লিখি, এটা অলরেডি ওইটা ডিসকাস করার কিছু নাই। যে আমাদের ভি নটটা এরকম আসছিল, আমরা ওই যে ইন্টিগ্রেশন দিয়ে দেখছিলাম ইকুয়েশন দিয়ে, যে আমাদের ভি নটটা যখন আমরা হিসাব করছিলাম এইরকম। গতদিন আমাদের ইকুয়েশনটা ছিল 0 থেকে 1 মিলি সেকেন্ড পর্যন্ত, আজকে যেহেতু 2 মিলি সেকেন্ড, তাহলে 0 থেকে 2 মিলি সেকেন্ড এই পর্যন্ত আসার কথা। আমি আগে হচ্ছে দেখাই, দেন ফাইনাল অ্যান্সার আমরা লিখবো। 0 থেকে 2 মিলি সেকেন্ড, এখানে তো এই যে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, ক্যালকুলেশন করে ফাইনালি যে এরকম ভি নট সমান আসতেছিল -10,000 টি। যেমন গতদিন 1 মিলি সেকেন্ড ছিল, এই 1 মিলি সেকেন্ড বসানোর ফলে ভি নটটা -10 ভোল্ট আসছিল। আমরা দেখছিলাম যে একটা সরল রেখা -10 ভোল্ট পর্যন্ত গিয়ে কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে আজকে তো 2 মিলি সেকেন্ড, তাহলে এটাও কি ওই 2 মিলি সেকেন্ড যদি বসাই, এটা একজন আউটপুট দিছেন এইরকম, যে যেহেতু গতদিন আর এটার ভিতরে তেমন কোনো পার্থক্য নাই, 1 মিলি সেকেন্ডের জন্য -10-এ গিয়ে কনস্ট্যান্ট হয়েছে, আজকেরটা -20-এ গিয়ে কনস্ট্যান্ট হবে। মানে এই যে আউটপুটটা এইভাবে আঁকাই দেখাইছেন, গ্রুপে যিনি আর কি সলিউশনটা দিয়েছেন, যে এরকম ছিল বিষয়টা, যে মাইনাস, এই যে এটা হচ্ছে 2 মিলি সেকেন্ড, -20 আসলো, এটা সরল রেখা, এই যে ইকুয়েশন। দেন তারপরে এই যে জিরো, ইন্টিগ্রেশন করলে তো জিরো হয়, কিন্তু ক্যাপাসিটরে অলরেডি -20 ভোল্ট জমা হয়ে আছে, ওইটাই আমরা কনস্ট্যান্ট পাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের মানে ওনার অ্যান্সার। কিন্তু দেখেন এখানে একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা আমি ফার্স্ট ক্লাসে কিন্তু আপনাদের বোঝাইছিলাম বা বলছিলাম, যে আমাদের এই যে এইটা তো কার আউট মানে ইনপুট, এটা তো আমাদের সিগন্যাল, আর দিচ্ছি কোথায়, অপ্যামে। অপ্যামের একটা বৈশিষ্ট্য ছিল যে অপ্যাম কখনোই আউটপুট ভোল্টেজ স্যাচুরেশন ভোল্টেজের বাইরে যাইতে দেয় না। খেয়াল করে দেখেন, আমাদের যে অপ্যামের কথা বলতেছি, এই অপ্যামটা স্পেসিফাইড করা আছে স্যাচুরেশন মানে স্যাচুরেট এট +-13 ভোল্টেজ। তার মানে এর আউটপুট আমরা যদি পজিটিভ দিকে পাই, সেটা অবশ্যই 13-র ভিতরে হবে। যদি নেগেটিভ দিকে পাই, -13-র ভেতরে হবে। 13 থেকে বেশি যদি আউটপুট আসতে চাই, অপ অ্যাম্প তাকে স্যাচুরেট করে দিবে বা 13-তেই কনস্ট্যান্ট করে দিবে। আর যদি 13 থেকে কম আসতে চাই, তাহলে সরি, -13 থেকে নিচে আসতে চাই বা কম আসতে চাই, যেটা যাই বলি আর কি, তাহলে অপ অ্যাম্প সাথে সাথে -13-তে স্যাচুরেট করে দিবে। তার মানে এইটা ইকুয়েশন, কোনো সমস্যা নাই, এটা একটা সরল লেখার ইকুয়েশন, তাও সমস্যা নাই। তো এই ইকুয়েশনটা যেমন দেখেন, এই যে এরকম বাড়তেছে না, এই হলুদটা অ্যাকচুয়ালি আমার হওয়ার কথা ছিল। মানে আমরা ইকুয়েশন থেকে আমরা এই হলুদটা দাগ পাওয়ার কথা। কিন্তু আমাদের টাইম যখন 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে, 0, 0.1 এরকম করতে করতে যখন 1.3 মিলি সেকেন্ড আসবে, এটাকে আমি একটু আঁকানোর সুবিধার্থে একটু বড় করে আঁকাই, তাহলে বিষয়টা ভালো হবে। 1 মিনিট। মানে 2 মিলি সেকেন্ডটা একটু পরে দেই, তাহলে আমাদের আঁকানোটা আসলে সুবিধাজনক হবে।
মানে অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল কেমন, ধরলাম যে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এরকম, এই যে -20 পর্যন্ত আসলো, দেন এরকম কনস্ট্যান্ট হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতেছি আমাদের যেই অপ্যাম, সে অপ্যাম কি করতেছে, -13 নিচে কখনোই যাইতে দেবে না, কারণ এটা অপ্যামের বৈশিষ্ট্য, সে স্যাচুরেশনের উপরে বা নিচে যাইতে দেয় না। তার মানে 2 মিলি সেকেন্ড অ্যাকচুয়ালি না, যখন আমাদের টাইম 1.3 মিলি সেকেন্ডে আসবে, 1.3 মিলি সেকেন্ড, এই যে আমি টি এর ভ্যালু যদি 1.3 মিলি সেকেন্ড বসাই, তাহলে ভি নট এর মান কত আসে দেখেন, -10,000 ইন্টু 1.3 মিলি, মানে 10⁻³ এই দেখেন, সরি এটা 1.6 লিখে ফেলছি, 1.3 হবে, হ্যাঁ? এই যে -13 ভোল্টেজ। তার মানে দেখেন, ইনপুট যদি 1.3-র উপরে যাইতে চায়, এই মানটা 13কে ক্রস করে নিচের দিকে আসতে থাকবে, এই যে -20 পর্যন্ত চলে আসছে। তাহলে এই হচ্ছে সেই -13, যখন ইনপুটের মান, মানে টাইম এক কথায় 0 থেকে বাড়তে 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 1.3 হয়েছে, এই পর্যন্ত আমাদের যে আউটপুট, অ্যাকচুয়াল আউটপুট, আমি সাদা দিয়ে অ্যাকচুয়াল আউটপুট আঁকাচ্ছি, এই হলুদটা হওয়ার কথা ছিল, আর সাদাটা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট। তার মানে এই পর্যন্ত আউটপুট হইতে কোনো সমস্যা নাই, এটা একটা সরল রেখা, এই যে সাদাটা, এটা একটা সরল রেখা, এই যে এটা হচ্ছে আউটপুটের ইকুয়েশন। এই পর্যন্ত আউটপুট হতে কোনো সমস্যা নাই, কারণ এই মানটা -13 থেকে উপরে আছে। কিন্তু যখনই দেখেন এই পয়েন্টটা ক্রস করতে চাইবে, আউটপুট ক্রস করে গেছে না, -13 নিচে চলে আসছে, টপ এম বলবে না, এইখান থেকে আমাকে কি হইতে হবে, এইখান থেকে আমাকে স্যাচুরেট করে দিবে। এবার 2 মিলি সেকেন্ডের পরে আউটপুট কত হবে, ওই যে ক্যাপাসিটরে ভোল্টেজ 20 থাকার কথা, তার মানে 2 মিনিটের পরেও, মানে 2 মিলি সেকেন্ডের পরেও -20 আসার কথা। কিন্তু অপ্যাম তো সেটা করতে দেবে না, তার মানে অ্যাকচুয়ালি এর নিচে অপ্যাম আর আসতেই দেবে না। অপ্যাম এইখান থেকেই স্যাচুরেট যে হবে, এই সারা জীবন স্যাচুরেট অবস্থায় থাকবে। তার মানে আমাদের হলুদ কার্ভটা হওয়ার কথা ছিল ইকুয়েশন অনুযায়ী, যে এই 0 থেকে 2 পর্যন্ত এইটা, আর টি এর ভ্যালু যখন 2 মিলি সেকেন্ডের পর, তখন কিন্তু ভি নট এর মান আসার কথা ছিল -20 ভোল্ট। এটা কিন্তু অলরেডি আমরা লাস্ট ক্লাসে দেখাইছি যে এটা কিভাবে আসে। 1 মিলি সেকেন্ডের জন্য এটা ছিল, আর একের থেকে বেশি -10 ভোল্ট ছিল, এখন এটা হওয়ার কথা। কিন্তু আমরা দেখতেছি অপেম -13 স্যাচুরেট করে দিছে, তার মানে অ্যাকচুয়াল ঘটনা কি ঘটবে, 0 থেকে 1.3 মিলি সেকেন্ড পর্যন্ত এই ইকুয়েশন থাকবে। মানে এক কথায় আমরা এখন ফাইনাল ডিসিশনে আসবো এটা, যে 0 থেকে 1.3 মিলি সেকেন্ড পর্যন্ত আমাদের ভি নট হচ্ছে -10,000 টি, আর টি এর ভ্যালু যখন 1.3 মিলি সেকেন্ডের বেশি, তখন ভি নট হচ্ছে -13 ভোল্ট। এবং এই সাদাটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছেন, যারা করছেন তারাও বুঝতে পারছেন, আর যারা করেননি এটা দিয়ে মোটামুটি এটা সামারি করে নেবেন। এবং এই টাইপের জিনিস কিন্তু চেঞ্জ করে করে কোশ্চেন হতে পারে, সো আমাদের সব রকম জিনিসের জন্যই মূলত প্র্যাকটিসটা ইয়ে রাখতে হবে। সব বইতে হয়তো এরকম আকারে নাও থাকতে পারে, যেমন এইটা কিন্তু এই বইতে নাই, তবে এই টাইপের একটা ম্যাথ এই বইতে আছে, ওইটা আমি সলভিং ক্লাসে পড়াই দেবো ইনশাল্লাহ। আপাতত এতটুকু খেয়াল রাখেন। আর এই জিনিসটা বারবার আমি বলতেছি, ভুল হওয়ার চান্স কিন্তু এখানেই বেশি, যে আমাদের স্যাচুরেশন ভোল্টেজটা যেন কখনোই ক্রস না করে আউটপুট। অনেক সময় এটা আমাদের খেয়াল থাকে না, কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, আমরা ফাইনালি আমাদের ডিফারেন্সিয়েটর যেটা করতে চাচ্ছিলাম আজকে সেটা করব। তো ইন্টিগ্রেটর সার্কিটটা যা হবে, ডিফারেন্সিয়েটর সার্কিটটা একটু তার উল্টা। যেমন ইন্টিগ্রেটরে আমরা দেখছিলাম ফিডব্যাকে ক্যাপাসিটর ছিল, আজকে আমরা জাস্ট ক্যাপাসিটর আর রেজিস্টরের জায়গাটা রিপ্লেস করে দেব। তাহলে আমরা যদি অপ অ্যাম্পটা এইভাবে নেই, এটা ধরেন মাইনাস, এটা প্লাস, এইখানে রেজিস্টর ছিল, ফিডব্যাকে ক্যাপাসিটর ছিল, আজকে জাস্ট উল্টা করে দেব। অর্থাৎ এইখানে আমাদের ক্যাপাসিটর চলে আসবে, আর এইখানে আমাদের রেজিস্টর চলে আসবে। এইটা হবে হচ্ছে আমাদের ভি আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এটা সি, এটাকে আর অথবা আর এফ যাই বলেন, যে কোনো একটা বললেই চলবে। এটা হচ্ছে একটা পিওর ডিফারেন্সিয়েটর সার্কিট। তো এখানেও কিন্তু একই কনসেপ্ট,
আমাদের একটা বিষয় ক্যালকুলেশন শিখতে হবে, সেটা হচ্ছে গতদিন যেমন বলছিলাম যে ওইটা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস হতে পারে ফার্স্ট অর্ডার সার্কিট, এখানেও কিন্তু ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস হতে পারে। কি দেখে বুঝবো যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস কখন হবে আর কখন হবে না? তো দেখেন, এই যে এই পিওর জিনিসটা আমরা দেখতেছি, এই সার্কিট, এটা মাস্ট আমাদের ডিফারেন্সিয়েটর সার্কিট। তো এই টাইপের সার্কিটের ভিতরেই একটু চেঞ্জ করে দিলে সেটা আবার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে হয়। সেটা মূলত আমরা আলোচনা করতেছি। দেখেন, আপাতত আমরা এই সার্কিটের জন্য সি এর রেসপেক্টে আর থেভেনিন বের করে দেখি কত আসে, যেটা গতদিন আমরা শিখছিলাম যে কোনো ক্যাপাসিটরের জন্য যদি আমরা আর থেভেনিন বের করার ট্রাই করি তাহলে সেটা কি আসে। দেখেন, এইটার জন্য যদি আমরা আর থেভেনিন বের করি, আর থেভেনিন বের করার সিস্টেম কি, অ্যাক্টিভ যে সোর্স গুলো আছে, মানে এক কথা ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো আছে, সেগুলোকে আমরা শর্ট করে দিব। শর্ট করার মানে হচ্ছে এই মাথাটা গ্রাউন্ডে এসে লাগাই দিব। আর কার রেসপেক্টে? ক্যাপাসিটরের রেসপেক্টে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হবে। তার মানে ওইখানে একটা টেস্ট সোর্স নিতে হবে। টেস্ট সোর্স কত? 1 ভোল্টেজের একটা টেস্ট সোর্স আমরা নিয়ে নিলাম। এইখান থেকে যে কারেন্ট বের হবে, ওই কারেন্টের নাম দিলাম আই নট। এটা হচ্ছে ভি নট। তো এটা দেখেন 0 ভোল্টেজ, এটা যদি 0 ভোল্টেজ হয় তাহলে এটাও হবে 0 ভোল্টেজ। তাহলে এইখানে আমরা যদি একটা নোডাল অ্যাপ্লাই করে দিই তাহলে কত আসে দেখেন। এখানে যদি নোডাল অ্যাপ্লাই করি, আই নটটা ওইদিকে আসতেছে, মানে মাইনাস আই নট প্লাস 0 - ভি নট বাই আর ইকুয়াল 0। তাহলে আই নট সমান কত আসতেছে? সরি, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। এইখানে হচ্ছে আই নট আসতেছে 0 - ভি নট বাই আর। 1 মিনিট। এটা হচ্ছে 0, কিন্তু এটা তো আমরা এইটার রেসপেক্টে নিচ্ছি, কিন্তু দুইটা পয়েন্ট দুই রকম ভোল্টেজ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে এইটার জন্য এটা 1 ভোল্ট হয়ে যাচ্ছে, আর এই জিরোর জন্য এটা 0 ভোল্টেজ। কিন্তু ভ্যালিড থাকতেছে না। আচ্ছা, এখানে যদি আমরা সোর্স আঁকাই তাহলে সোর্সটা হবে হচ্ছে এরকম। এটার মধ্যে করে দিই শর্ট। এটা ঠিক আছে। খেয়াল করেন, এই সার্কিটটাই মূলত ভ্যালিড আসতেছে না, এখানে আর থেভেনিন বের করার আসলে সিচুয়েশন আসতেছে না। সেটা কেমন? দুই দিক থেকে বলি যে কেন এটা ভ্যালিড আসে না। আচ্ছা, এইটা তো গ্রাউন্ড আমরা দেখতেছি, এটা গ্রাউন্ড মানে এটা 0 ভোল্টেজ। আর অপএমের যে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট অনুসারে এটা 0 ভোল্টেজ। কিন্তু আমরা এই সোর্সের দিকে তাকাই, সোর্সের নেগেটিভ প্রান্তটা আছে 0-তে, তাহলে পজিটিভ প্রান্তটা কততে থাকবে? এটা যদি 0-তে থাকে তাহলে পজিটিভ প্রান্ত যে এই ভোল্টেজ যা, এটাও তাই। তার মানে সোর্সের সাপেক্ষে এইখানকার ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। তার মানে অপেমের বেসিক ল অনুসারে এইটা হবে 0 ভোল্টেজ, কিন্তু সোর্সের ল অনুসারে, গ্রাউন্ডেড
ইয়েলো অনুসারে এটা হচ্ছে 1 ভোল্টেজ। বাট কোনো একটা সেম নোডের ভোল্টেজ তো দুই রকম হইতে পারে না, 0 ভোল্টেজও হইতে পারে না, মানে এক কথায় 0 ভোল্টেজ আর 1 ভোল্টেজ এটা তো আর একই সাথে কখনো সম্ভব না। তার মানে এই সার্কিটের জন্য আমরা ক্যাপাসিটরের রেসপেক্টে আর থেভেনিন আমরা কখনোই আসলে নির্ণয় করতে পারবো না, বা বলা যায় যে ভ্যালিড আসবে না। যেহেতু ভ্যালিড আসতেছে না, ফলে আমরা এইটাকে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে পারবো না। কি করব? ডিফারেন্সিয়েটর আকারে ক্যালকুলেশন করব। তো সেই সূত্রটা আমরা দেখবো যে এটা ডিফারেন্সিয়েটর হিসাবে কিভাবে আসতেছে বা সূত্রটা কি দাঁড়াবে। এখন আমরা একটু দেখি যে আমাদের ওই যে বলতেছি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস যে করব, সেটা অ্যাকচুয়ালি কিভাবে আসবে, বা কোন সার্কিটের জন্য ট্রানজিয়েন্ট আসবে আর কেন আসবে। দেখেন, আমরা যদি এরকম ক্যালকুলেশন করি, এইটাই একটু চেঞ্জ করে দিই, একটু মডিফাই করে দিই। সেটা হচ্ছে, এইখানে আমি ক্যাপাসিটরের সাথে একটা রেজিস্টর কানেক্ট করে দিলাম, এটাকে আমি মডিফাই করলাম, দিয়ে এইখানে আমরা অ্যাকচুয়ালি ইনপুট দিচ্ছি। এবং আবার রিপিট করতেছি, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস তখনই করব যখন শুধু ইনপুট দিলেই হবে না, ইনপুটটা ডিসি হবে। যদি এসি দেই তাহলে তো কোনো ঝামেলা নাই, ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দেবো, মাইনাস ওই যে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের যে সূত্র, মাইনাস আর এফ ডিভাইডেড বাই জেড আই ইন্টু ভিআই। আমরা এইটা অ্যানালাইসিস, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস তখনই করব যখন ডিসি ইনপুট দেওয়া হবে। এবার খেয়াল করেন, এটার নাম দিয়ে দিলাম আর এফ, এটার নাম দিয়ে দিলাম ধরেন আর আই, হতে পারে R1, হতে পারে যে কোনো একটা দিলাম। এই সার্কিটের জন্য এবার আমরা একটু আর থেভেনিন বের করার ট্রাই করি। তাহলে এইটা আমাদের হচ্ছে, নিলাম সেই অপ অ্যাম্প, এইটা কি করে দিলাম, শর্ট করে দিলাম। ক্যাপাসিটরের জায়গায় 1 ভোল্টের একটা ব্যাটারি, আর এই যে এইখানে একটা রেজিস্টর। এখন দেখেন এটা কিন্তু আর ইনভ্যালিড নাই, এটা কিন্তু ইজিলি আমরা ক্যালকুলেশন করতে পারবো। এটা V0, এটা 0 ভোল্টেজ, এটা 1 ভোল্টেজ, এটা আর আই, এটা আর এফ। এখন কিন্তু এটা বলা যায় এটা 0 ভোল্টেজ, কোনো সমস্যা নাই। সোর্স এটা, এটা হচ্ছে 1 ভোল্টেজ, এটা 0 ভোল্টেজ হতেই পারে কারণ এখানে কিছু ড্রপ যাবে। আর এই যে সোর্স থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেই কারেন্টের নাম I0। আর থেভেনিন সমান কত? আর থেভেনিন সমান হচ্ছে 1/I0। এটা আমরা ডিসি সার্কিটে কিন্তু শিখে আসছি সবাই। তাহলে এইখান থেকে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি কি আসে দেখেন, এর দিকে একটা কারেন্ট আসতেছে সেটা হচ্ছে I0। দেন আচ্ছা, আমরা এই I0টা ইজিলি বের করে ফেলতে পারি কিভাবে। এটা হচ্ছে 1 ভোল্টেজ, এটা হচ্ছে 0 ভোল্টেজ, তাহলে I0 সমান 1 - 0 / R1। তার মানে I0 সমান 1/R1, আর থেভেনিন সমান 1/I0। I0 মানে যদি 1/R1 হয়, তাহলে 1/I0 নিশ্চয় R1। তার মানে এই সার্কিটের জন্য আমাদের আর থেভেনিন আসতেছে R1, যেটা অবশ্যই কিন্তু একটা ফাইনাইট ভ্যালু, ইনফাইনাইট কিন্তু না, একটা ফাইনাইট ভ্যালু। তার মানে এই সার্কিটে আমরা আর থেভেনিন বের করতে পারছি যেটা ফাইনাইট আসতেছে, ফলে এই সার্কিটটা হবে হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। তাহলে আমরা বুঝতে পারলাম। আবার আমি একটু শুরু থেকে ওভারভিউ করে দিই। সেটা হচ্ছে, যদি পিওর ইন্টিগ্রেটর সার্কিটে এখানে ক্যাপাসিটর ছিল, তার প্যারালালে রেজিস্টর থাকে এবং ইনপুটে ডিসি দেওয়া হয়, সেটা ফার্স্ট অর্ডার সার্কিট হবে। আর ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে কি? ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে যদি এখানে শুধু ক্যাপাসিটর থাকে সেটা ডিফারেন্সিয়েটর, ইনপুটে ডিসি দেই আর এসি দেই, যাই দেই না কেন সেটা ডিফারেন্সিয়েটর। কিন্তু ক্যাপাসিটরের সাথে সিরিজে, এখানে কিন্তু প্যারালাল না, এখানে প্যারালাল দিলে হবে না, ক্যাপাসিটরের সাথে সিরিজে যদি রেজিস্টর দেই এবং ইনপুটে যদি ডিসি দেই, তবেই সেটা হবে হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিট বা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। তাহলে এই টাইপের সার্কিটের ভাগটা একটু দেখি। গতদিন যেরকম আমরা দেখছিলাম 3 রকম ভাগ দেখছিলাম, যে আমরা আলাদা আলাদা করে দেখছিলাম যে কোন সময় কোনটা হবে, এখানেও আমরা ধরলাম আলাদা আলাদা 3টে ভাগ দিলাম। যদি এমন হয় যে একটা অপ অ্যাম্প নিলাম,
এইরকম সার্কিট দেওয়া আছে। এটা ধরেন আমাদের ভি নট, এটা হচ্ছে ইনপুট। এই ইনপুটটা ডিসিও হইতে পারে, আবার এসিও হইতে পারে। যদি এরকম থাকে, এটা ধরেন আর এফ, এটা ধরেন সি, এটা অবশ্যই ডিফারেন্সিয়েটর হিসাবে কাজ করবে। আর যদি এমন থাকে, এটা হচ্ছে আমাদের ভিআই। যেই ভিআইটা ডিসি হইতে হবে, এসি না। ডিসি যদি হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ট্রানজিয়েন্ট ফর্মুলা। ঠিক আছে, ওই যে e⁻t - τ দিয়ে যে সূত্রটা আমরা শিখছিলাম, সেটা অ্যাপ্লাই করব। আর এই সেম সার্কিট, এই সেম সার্কিটে যদি আমাদের ইনপুটটা এসি হয়, তাহলে সেটা অবশ্যই কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? সেটা অবশ্যই আমাদের হচ্ছে ওই যে ভি নট সমান ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের সূত্র, মানে -RF ডিভাইডেড বাই জেড আই ইন্টু ভিআই। এখানে আর এফ তো ডিরেক্ট দেওয়া আছে, আর এফ এর সাথে কিন্তু প্যারালালে কিছু থাকতেও পারে। আর জেড আই কত? জেড আই মানে হচ্ছে এই দুইজনের যোগফল। যোগফল মানে কত? আর আই মাইনাস জে এক্স সি। এই হচ্ছে মোটামুটি আমাদের তিনটা ভাগ। তো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে সবসময় এরকমই থাকবে এরকম না। আমি ওই যে বলছিলাম যে আউটপুটে ক্যাপাসিটর দিয়ে তার সাথে সিরিজ প্যারালালে রেজিস্টরও থাকতে পারে। তবে আমরা যেহেতু এখন পর্যন্ত ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর নিয়ে আলোচনা করতেছি, তাই আমি ট্রানজিয়েন্ট নিয়ে খুব বেশি ডিসকাস করতেছি না, কারণ এটা আমরা আলাদা ক্লাসে খুব ডিটেলসে আলোচনা করবো ইনশাল্লাহ। আপাতত জাস্ট ভাগটা বুঝেন, যে সার্কিটটা দেখতে কেমন হলে কোনটা অ্যানালাইসিস করব। এর কারণ আমি বারবার এটা বলার একটাই উদ্দেশ্য, যে আপনি যদি এটা আপনার মাথায় না চলে আসে দেখার সাথে সাথে, আপনি বারবার যদি আর থেভেনিন বের করে বুঝতে চান যে কোনটা ডিফারেন্সিয়েটর কোনটা ট্রানজিয়েন্ট, তাহলে অনেক টাইম লাগবে। এজন্য আপনার সার্কিট দেখেই মাথায় আইডিয়া চলে আসতে হবে যে এই সার্কিটটা পিওর দেখা যাচ্ছে, ক্যাপাসিটরের সাথে সিরিজে কিছু নাই, মানে এটা ডিফারেন্সিয়েটর। সিরিজে আছে, ডিসি দিচ্ছি মানে ট্রানজিয়েন্ট ফর্মুলা, সিরিজে আছে, এসি দিচ্ছি মানে এই ফর্মুলা। তো এইটা আপনাকে দেখার সাথে সাথে আসলে বোঝার ট্রাই করতে হবে। আচ্ছা, কোন জায়গা থেকে বুঝতে পারেন না? আমি মেসেজটা এইমাত্র খেয়াল করলাম। একটু পয়েন্ট করে দিলে ভালো হয়, যে কোত্থেকে আবার রিপিট করলে সুবিধা। আচ্ছা, হুম, আমি একটু শর্টে বলি। সেটা হচ্ছে, এইটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, মানে সূত্র টুত্র দেখবো। আপাতত জাস্ট এটা চিনে রাখেন যে এটা একটা ডিফারেন্সিয়েটর। দেন পরবর্তীতে এখানে এসে আমি একটু বের করার ট্রাই করলাম যে কোন একটা এরকম সার্কিটে ক্যাপাসিটরের রেসপেক্টে আর থেভেনিনটা কেমন আসে। তো আমরা দেখলাম এই সার্কিটের জন্য আর থেভেনিনটা অ্যাকচুয়ালি ভ্যালিড আসতেছে না। কারণ ওই যে আমাদের ভোল্টেজ আমরা দেখতেছি যে ভ্যালিড ফর্মে আসতেছে না। কিন্তু আমরা যদি ক্যাপাসিটরের সাথে সিরিজে একটা রেজিস্টর নেই, তাহলে সেইটার আর থেভেনিন এই R1 এর সমান আসতেছে। তার মানে এটা কিন্তু একটা ভ্যালিড। এবং আমরা যদি ডিসি ইনপুট দেই, তখন কি করব?
তখন আমরা এটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস অলরেডি আপনারা ডিসি সার্কিটে শিখে আসছেন, বাট তারপরেও আমি বলতেছি যে আলাদা একটা ক্লাসে ওখানে টোটালি শুধু ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসই করবো আমরা ইনশাল্লাহ। আপাতত যেহেতু আমাদের ডিফারেন্সিয়েটর শেখার দরকার, আমি একটু ট্রাই করতেছি ডিফারেন্সিয়েটরের পাশাপাশি পার্থক্যগুলো ধরাই দিতে, যাতে আপনি সার্কিট দেখার সাথে সাথে বুঝতে পারেন যে এটা আসলে ডিফারেন্সিয়েটর নাকি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, নাকি ওই যে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের সূত্র দিব। এটাই মূলত দেখালাম। এখানে এসে জাস্ট আমি বের করার ট্রাই করলাম যে এই সার্কিটের আর থেভেনিনটা কত আসছে। তো এটা আমরা দেখলাম যে ক্যালকুলেশন করে আই নট আসছে 1/R1, ফলে আর থেভেনিন আসছে 1/I0 বা R1। তার মানে আমরা এই যে তিনটা সার্কিট কিন্তু এখান থেকে আসলে বোঝার ট্রাই করলাম বা বুঝতে পারলাম যে আমাদের তিন টাইপের সার্কিট আমরা দেখতে পাবো। তিন টাইপ বলতে এই রকম তিন টাইপ সার্কিট হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এক মিনিট। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যখন ক্যাপাসিটরটা এরকম থাকবে, এর সাথে কোনো রেজিস্টর সিরিজে থাকবে না, তাহলে সেটা হচ্ছে পিওর ডিফারেন্সিয়েটর। ইনপুটে আমি ডিসি দেই অথবা এসি দেই, যাই দেই না কেন এটা ডিফারেন্সিয়েটরের মতো কাজ করবে। যদি আমরা এরকম হয় যে ক্যাপাসিটরের সাথে সিরিজে রেজিস্টর আছে এবং ডিসি অ্যাপ্লাই করতেছে, তাহলে সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট ফর্মুলা। এখন প্রশ্ন আসতে পারে ট্রানজিয়েন্ট ফর্মুলাটা কোনটা বা কি হবে। সেটা আমি যে বললাম যে আলাদা ক্লাসে তো ডিসকাস আমরা করবো ইনশাল্লাহ, আপাতত এই জন্য আর আমি আলোচনা করছি না। আর যদি এরকম থাকে কিন্তু ইনপুটে এসি দিচ্ছে, তখন আমরা ওই যে ইনভার্টিং এর একটা ডিরেক্ট সূত্র শিখছিলাম না, ওই সূত্রটা অ্যাপ্লাই করে দেব। এই হচ্ছে পার্থক্য। আর এই যে ট্রানজিয়েন্ট ফর্মুলা, এই ট্রানজিয়েন্ট চিত্রটা বিভিন্ন রকম হতে পারে, এটা আমি বারবারই বলতেছি। ইনপুটের এখানে ক্যাপাসিটর আছে, অথবা আউটপুটের এদিকেও ক্যাপাসিটর রেজিস্টর মিক্সড করে দিতে পারে। তো এটা তো বললাম আমি যে ডিটেলস আলোচনা করব। আপাতত একটা রাফ আইডিয়া নিয়ে রাখেন যে কোন সার্কিট কেমন হলে আমরা কি অ্যাপ্লাই করব। আজকের আলোচনা যেহেতু ডিফারেন্সিয়েটর, এখন আমরা শিখব যে একটা ডিফারেন্সিয়েটর যদি আমরা পাই, কোনো একটা ম্যাথে যদি ডিফারেন্সিয়েটর পাই, তাহলে সেটার সূত্র কি হবে, আর আমরা কি মুখস্থ করব, কি অ্যাপ্লাই করব। মানে এই যে পিওর যে সার্কিটটা, এই সার্কিটটা নিয়ে আজকে আমাদের আলোচনা। ঠিক গতদিন যেমন ইন্টিগ্রেটরের সূত্রটা আমরা প্রতিপাদন করছিলাম, আজকেও জাস্ট এটা অ্যাপ্লাই করে দেখবো যে ফাইনাল সূত্রটা কি আসে। আর বাকিগুলো তো বললাম আলাদা আলাদা ক্লাসে করব, এই জন্য এটা নিয়ে আর আজকে আলোচনা করছি না। তা এখানে দেখেন আমরা অ্যাপ্লাই করব কি, এটাকে আমি একটু সহজ করে আঁকাই, তাহলে দেখতে সুবিধাজনক হবে। এই সোর্সটাকে আমরা এরকম ক্লোজ না করে এরকম রাখি। এটা হচ্ছে ইনপুট দিচ্ছি, ইনপুটটা ডিসি হইতে পারে, এসি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এটা হচ্ছে জিরো ভোল্টেজ, দেখতে পাচ্ছি এখানে গ্রাউন্ড জিরো ভোল্টেজ, মানে এটাও জিরো ভোল্টেজ। ক্যাপাসিটর, তো ধরে নিলাম ক্যাপাসিটরের ভেতরে এখানে একটা কারেন্ট ঢুকতেছে যেটার নাম আইসি। যেহেতু এখানে ইনপুট দিচ্ছি, কারেন্ট এইদিকে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে। আর এইদিকে তো কারেন্ট ঢোকে না, জিরো। এইদিকে একটা কারেন্ট ঢুকতেছে, ধরলাম যে এই কারেন্টের নাম হচ্ছে আই আর। আই আর কারেন্টটা কত দেখেন তো, আই আর কারেন্টটা হচ্ছে দুই মাথার বিভব পার্থক্য ডিভাইডেড বাই আর এফ। তাহলে আই আর হবে হচ্ছে 0 - V0 ডিভাইডেড বাই আর এফ। সিম্পল হিসাব। আইসি কত, আইসি তো আমরা অলরেডি শিখছি এর আগে, যে ক্যাপাসিটরের কারেন্ট মানে কত, সি ডিভিডিটি। এটা আমাদের মোটামুটি জানা আছে। তাহলে আইসি সমান হবে সি ডিডিটি অফ ভিসি, মানে ক্যাপাসিটরের দুই মাথার ভোল্টেজ। এবার ক্যাপাসিটরের দিকে তাকান তো, ক্যাপাসিটরের দুই মাথার ভোল্টেজ কত, এক মাথায় ভি আই আছে আর এক মাথায় জিরো আছে, তার মানে আমি কি এইরকম লিখতে পারি। আবার দেখতেছি এখানে এটা যেহেতু জিরো, আইসি যা কথা আই আর তাই কথা, কারণ এখানকার কারেন্ট এসে তো উপর দিয়ে যাবে। তার মানে লজিক হিসাবে আইসি সমান আই আর। তার মানে আমরা লিখতে পারি সি ডিডিটি অফ ভিআই সমান -V0/RF। এক মিনিট। আচ্ছা, লাস্ট হচ্ছে এইখানে শেষ করছিলাম আমি, আবার হচ্ছে এখান থেকে একটু এই পর্যন্ত ডিসকাস করে দেন সামনে আগাই। এটা ছিল হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েটর সার্কিট,
অর্থাৎ অপ অ্যাম্প দিয়ে যে ভাই আপনার ডিফারেন্সিয়েটর। কথা কাটতেছে ভাই। এখন কি শুনতে পাচ্ছেন? ভাই শুরুতেই একটু কাটছিল আবার। এখনো ক্লিয়ার না? এই লাইনটা বোঝা গেছে ভাই, এই লাইনটা স্পষ্ট ছিল। ওকে, তাহলে যেটা বলছিলাম যে আজকে হচ্ছে মানে এখানে আমরা শেষ করছিলাম, যেহেতু এই লাইন থেকে আগালে বুঝতে অসুবিধা হবে আমি শুরু থেকে বলি। এটা হচ্ছে আমাদের একটা ডিফারেন্সিয়েটর অ্যাম্প্লিফায়ার সার্কিট। আমরা ইন্টিগ্রেটর দেখছিলাম অলরেডি এর আগের ক্লাসে। ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেটরের পার্থক্য হচ্ছে ক্যাপাসিটর আর এই ফিডব্যাক যে রেজিস্টর আছে এই দুইজনের প্লেসমেন্ট, এরা জাস্ট ইন্টারচেঞ্জ হয়। ফিডব্যাকে যদি ক্যাপাসিটর থাকে সেটা ইন্টিগ্রেটর, আর যদি আমাদের ইনপুটে ক্যাপাসিটর থাকে তাহলে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটর। প্রত্যেকটা ম্যাথেই যে আমাদের এরকম লাইন বাই লাইন করে আসতে হবে এরকম না। যদি আমরা একটা পিওর ডিফারেন্সিয়েটর সার্কিট আর পিওর ইন্টিগ্রেটর সার্কিট পাই, তাহলে ডিরেক্ট সূত্র দিয়ে ম্যাথ করে ফেললে কোনো সমস্যা হবে না। ঝামেলা তখন হবে যখন দেখা যাবে যে পিওরের সাথে কিছুটা মিক্সড করা আছে। যেমন এই যে এটা গ্রাউন্ড, এটা হয়তো গ্রাউন্ড না দিয়ে অন্য আর একটা কিছু দিয়ে দিল, কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে দিল, এরকম টুকটাক চেঞ্জ করে দিলে সেই ক্ষেত্রে ডিরেক্ট সূত্র বসানোর চাইতে ক্যালকুলেশন করে যাওয়াটা বেটার, এতে আসলে ভুল হওয়ার চান্স কম থাকে। কিন্তু যদি দেখেন যে পিওর সার্কিট, সেই ক্ষেত্রে আসলে এইভাবে করলে আমাদের টাইম নষ্ট হবে, করার দরকার নাই, ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই হবে। পিওর না হলে তখন আমরা একটু ক্যালকুলেশন করি। এবার ক্যালকুলেশনটা কিভাবে করব দেখি। তো আমরা যেহেতু এখানে একটা এখানে ইনপুট দিচ্ছি, তাহলে কারেন্ট এই দিক থেকে চলবে। যেহেতু এটা জিরো ভোল্টেজ, ভার্চুয়াল শর্ট কনসেপ্ট থেকে বলতে পারি এটা জিরো ভোল্টেজ, তাহলে কারেন্ট এই দিকে চলবে। এখন দেখেন এই যে এই দিকে তো কোনো কারেন্ট ঢুকে না, এটা আমরা আগে থেকে জানি অপামের বৈশিষ্ট্য। তাহলে কারেন্ট দেখেন এই দিক থেকে এসে নিশ্চয়ই এইদিকে যাবে, কারণ এইখানে আসার পর লাইন তো দুইটা, একটা এই আর একটা এই, এইদিকে যদি কারেন্ট না যায় তাহলে নিশ্চয়ই এইদিকে যাবে। তার মানে এই কারেন্টটা টোটালি যা আসতেছে টোটালটা এই দিক দিয়ে চলে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি আইসিটাই হচ্ছে আমাদের আই আর। এই জন্য দেখেন আমরা আই আরটার আবার কি বের করতে পারি, আই আর, এই রেজিস্টরের কারেন্ট হচ্ছে আই আর। কোন রেজিস্টরের কারেন্ট কিভাবে বের করা যায়? দুই মাথার বিভব পার্থক্য ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এই জন্য আই আর কে আমরা লিখছি দুই মাথার বিভব পার্থক্য। স্বাভাবিক কথা, কারেন্ট যে দিক থেকে যাচ্ছে সেটা হায়ার পটেনশিয়াল, অপোজিটটা লোয়ার, তাহলে জিরো মাইনাস ভি নট বাই আর এফ। আর আইসি এটা হচ্ছে ক্যাপাসিটরের কারেন্ট, তো ক্যাপাসিটরের কারেন্ট তো অলরেডি আমরা জানি। ক্যাপাসিটরের কারেন্ট কত? ক্যাপাসিটরের কারেন্ট হচ্ছে সি ডিডিটি অফ ভিসি। ভিসি মানে ক্যাপাসিটরের টার্মিনাল ভোল্টেজ, অথবা আমরা বলতে পারি ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ। তাহলে সেই ক্যাপাসিটরের অ্যাক্রস মানে দুই মাথার বিভব পার্থক্য। তাহলে সেটা দেখেন এক মাথায় আছে ভিআই, আর একটাই হচ্ছে জিরো। স্বাভাবিক কথা, আমরা ইনকামিং আউটগোয়িং এটা দেখেই মাইনাসটা করব। আমরা যদি হিসাব করতাম তাহলে এটা প্লাস হতো এটা মাইনাস হতো, এই হিসাবে ডিফারেন্স হবে, অর্থাৎ ভিআই মাইনাস জিরো। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজ, এটাকে আমরা ভিসি হিসাবেও চিনি। তাহলে আইসি সমান এইটা, আবার আইআর সমান এইটা, তাহলে নিশ্চয়ই বলতে পারি এই যে এই অংশটা আর এই অংশটা সমান। এটা জাস্ট আমরা লিখছি যে আইসি সমান আইআর, ফলে এই মানটা আর এই মানটা হচ্ছে সমান। এরপর থেকে আমাদের ক্যালকুলেশন আগাবে। আমাদের টার্গেট কিন্তু ভি নট বের করা। খেয়াল করে দেখেন ভি নট অলরেডি আমাদের বাইরে আছে, ওর সাথে কোনো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এই টাইপের কোনো টার্ম নাই, ফলে আমরা এখান থেকে ইজিলি ভি নটটা বের করে ফেলতে পারি। ভি নট সমান কত হবে, এই মাইনাস আর এফটা, মানে এক কথায় মাইনাস ওয়ান বাই আর এফটা সমানের ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। ফলে আমরা লিখতে পারি মাইনাস আর এফ সি ডিডিটি অফ ভিআই। তা এই হচ্ছে আমাদের একটা ডিফারেন্সিয়েটর সার্কিটের ফাইনাল সূত্র। মানে আমাদের যদি একটা পিওর সার্কিট ডিফারেন্সিয়েটর সার্কিট থাকে, আমরা এত কিছু না করে এই লাইনটা বসাই দিয়ে ম্যাথ শেষ করে দেব। আর যেহেতু এখানে একটা ডিফারেন্সিয়েশন হচ্ছে এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়েটর সার্কিট। আচ্ছা, এইটুকু কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এবার আমরা একটু এক্সাম্পল দেখি। এটা আমরা দেখেন, এই যে দেখে বোঝা যাচ্ছে যে পিওর আপনাকে কিন্তু পিওর সার্কিট গুলা চিনতেই হবে। এটা আসলে মানে চিনতে হবে, এই জন্য বলতেছি আপনাকে পরীক্ষার হলে শুধু একটা ম্যাথ পারলেই হবে না, টাইমও বাঁচাইতে হবে। এখন প্রত্যেকটা ম্যাথ যদি আপনি
ধরে ধরে প্রমাণ করতে যান অনেক টাইম লাগবে। আমি শুধুমাত্র বলতেছি সেই ম্যাথগুলাই আমরা ইকুয়েশন আকারে সলভ করব যেটা পিওর না, অথবা পিওরের কাছাকাছি একটু চেঞ্জ করে দিছে, ওইগুলো আমরা একটু লিখে সলভ করব। আদারওয়াইজ যদি দেখি যে পিওর, তাহলে ডিরেক্ট আর কি ইকুয়েশন লিখে অ্যান্সার করে দেব। নাহলে কিন্তু আবার স্যাররাও জানে যে এটা পিওর, তো দেখা যাবে যে কোশ্চেনটা পিওর সেখানে কিন্তু স্যাররা বেশি জায়গা দেয় না, খুব শর্ট। যেমন এটা যদি এরকম সিগন্যালটা, তাও একটু ঝামেলা আছে, কারণ এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এমন দিল যে যেখানে ইকুয়েশন বের করার খুব একটা ঝামেলা নাই, পরিচিত জিনিস অথবা সহজ জিনিস, তো এখানে কিন্তু জায়গাও কম দেবে। এই যে এত কিছু করার কিন্তু আর টাইম পাবেন না, এই আইসিআইআর এসব করার কিন্তু টাইম পাবেন না, সো ডিরেক্ট। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা ডিফারেন্সিয়েটর পিওর। তাহলে আমরা বের করতে বলতেছে ভি নট এট টি সমান জিরো, আচ্ছা সরি, টেক ভি নট সমান জিরো এট টি সমান জিরো। এটা বোঝাই যাচ্ছে যে আমাদের এখান থেকে যাত্রা শুরু হয়েছে, তো জিরোতে জিরোই আছে, এটা না বললেও আমরা বুঝতে পারতেছি। তাহলে আমাদের এখন ফাইনাল ভি নটটা কত হবে? ফাইনাল ভি নট হচ্ছে মাইনাস আর এফ সি ডিডিটি অফ ভিআই। ইনপুট তো আর এখানে ফিক্সড জিনিস না, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আলাদা আলাদা টাইম লাইনে আলাদা আলাদা ইনপুট, ফলে আমাকে প্রত্যেকটা টাইম লাইনই দেখাইতে হবে। আবার একটু খেয়াল করে দেখেন, এই 4 সেকেন্ড পর সিগন্যালটা রিপিট হয়েছে, তো আপনাকে তো সব একদম পুরো টাইম জুড়ে বের করার দরকার নাই। আমাদের একটা টাইম পিরিয়ড বের করলে আমরা বুঝতে পারবো যে পরের টাইম পিরিয়ডে ওর মানটা কেমন হবে। এই জন্য আমরা শুধুমাত্র 0 থেকে 4 পর্যন্ত দেখাই দিলেই ওকে, এর বাইরে আমাদের আর দেখার দরকার পড়বে না যদি পিরিয়ডিক সিগন্যাল হয়। এবার 0 থেকে 2 আর 2 থেকে 4, তাহলে আমাদের এই যে ভিআই এর মানটা আমরা বসাবো, এটা দুই স্প্যানে বসাবো, একটা 0 থেকে 2-তে বসাবো, একটা 2 থেকে 4-এ বসাবো। আচ্ছা, তার আগের কাজ হচ্ছে এইটুকু ক্যালকুলেশন করে নি, যেহেতু দুইটা টাইমেই ভিআই এর মান চেঞ্জ হবে, কিন্তু এটা তো ফিক্সড, ফলে এইটা আমরা কিন্তু ক্যালকুলেটরে বের করে বসাই দিলে আমাদের জন্য সুবিধাজনক হবে। এই যে এই দুইটার গুণফল, মাইনাস তো বুঝলাম যে মাইনাস আছে, 5,000 ইন্টু 0.2 মাইক্রোফ্যারাড, মানে 0.2 × 10⁻⁻6। 5,000, আচ্ছা, শুধু 10⁻⁻3, তাহলে এটা আসতেছে হচ্ছে -10⁻, মানে এক গুণ করাও যা কথা, না করাও তাই কথা, ডিডিটি অফ ভিআই। এটা বের করলে আমাদের কাজ শেষ। ইকুয়েশনটা আমি একটু দ্রুত বের করি, যেহেতু এটা হচ্ছে মোটামুটি সবাই করছেন, এমন কঠিন কিছু না। এটা আমরা দেখতে পাচ্ছি একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এর ঢাল কত দেখেন, লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে লম্ব বরাবর ডিফারেন্স হচ্ছে 4, ভূমি বরাবর ডিফারেন্স হচ্ছে 2, ওয়াই ইকুয়াল এম ইন্টু এক্স। তার মানে এইখানে আউটপুটটা কত হবে, এই সরি, আচ্ছা এটা কিন্তু ভি নট না, এটা আসলে ভি আই হবে, টাইপিং মিস্টেক করছে আসলে। তাহলে 4 ডিভাইডেড বাই 2 মানে 2, তাহলে এখানে হচ্ছে ভি আই সমান 2। খেয়াল করে দেখেন, ওয়াই বরাবর আছে ভি আই, সেটাকে ওয়াই এর জায়গায় বসাচ্ছি, আর এক্স বরাবর আছে কে, টি, তাহলে সেটাকে ওই বরাবর বসাইতে হবে। কিন্তু এখানে একটা কাহিনী আছে, টি আছে দেখেন মিলি সেকেন্ডে, নিচে লিখি নাই, আবার ঝামেলা। তাহলে মিলি সেকেন্ড যেহেতু আছে, ওইটা আমরা একটু লেখার সময় ঠিকঠাক করে লিখে নিই, যে 0 থেকে 2 মিলি সেকেন্ড। এখানে কত হচ্ছে তাহলে, ভিআই সমান 4 - 0, আর 2 - 0, এইটাই একটু ক্যাচ আছে, সেটা হচ্ছে 2 তো মিলি সেকেন্ড, মানে এখানে 10⁻³ আছে, ইন্টু এক্স। এক্স কে হিসাবে কাজ করতেছে, টি হিসাবে কাজ করতেছে, তাহলে এই যে টি ধরে বসাই দিলাম। তাহলে কত আসে একটু দেখেন, 4 ডিভাইডেড বাই 2 × 10⁻³ তাহলে 2,000 টি। বাস, 0 থেকে 2 পর্যন্ত ইকুয়েশনটা হচ্ছে 2,000 টি। এবার হচ্ছে 2 থেকে 4,
এটা একটু খেয়াল করে দেখেন, এখানকার কাহিনী হচ্ছে এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখা দিয়ে করতে পারি, একটা হচ্ছে এক বিন্দুগামী সরল রেখা এবং এম ঢাল, এই কনসেপ্ট দিয়ে করতে পারি। এটাই আমার কাছে বেশি সহজ মনে হয়। এই সরল রেখার এই বিন্দু নিয়েও কাজ করা যাবে, এই বিন্দু নিয়েও কাজ করা যাবে, তবে সব থেকে ভালো হয় এমন বিন্দু সিলেক্ট করা যে এখানে ওয়াই এর ভ্যালু 0। কেন? কারণ দেখেন আমাদের এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ এরকম, y - y1 এইগুলা করে আসছেন ইন্টারমিডিয়েটের দিকে, m × x - x। এই হচ্ছে কাহিনী। এবার দেখেন আমি যদি y এর ভ্যালুকে 0 ধরি, তাহলে ইকুয়েশন সহজ হয়ে গেল, কারণ এটা বাদ চলে যাবে। এই জন্য এমন বিন্দু সিলেক্ট করতে হবে যেখানে y1 এর ভ্যালু 0। তাহলে দেখেন এই যে এইটা হচ্ছে সরল রেখা, দুইটা বিন্দু আমরা জানি, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তাহলে বলুন তো এই দুইটা বিন্দু কোন বিন্দুটা সিলেক্ট করলে আমাদের জন্য সুবিধা, নিচেরটা না উপরেরটা? নিচেরটা। নিচেরটা সিলেক্ট করলে হচ্ছে আমাদের জন্য সুবিধা। ফলে একটু এর সাথে মিলাই দিই, অনেকে আবার শুরুতে একটু ঝামেলাও লাগতে পারে। ওয়াই মানে হচ্ছে ভ্যারিয়েবল, y1 মানে সেই বিন্দুর মান, এক্স ভ্যারিয়েবল, x1 বিন্দুর মান। তাহলে আমি যদি নিচের এইটা নেই, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 0। তার মানে এই যে y1 এর ভ্যালু হচ্ছে 0 আর x1 এটার ভ্যালু হচ্ছে 4। তাহলে এইটার সাথে মিলাইলে ইকুয়েশনটা কি দাঁড়ায়? এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করলে দেখবেন যে টাইম আরো কম লাগা শুরু করবে। আমি বোঝানোর জন্য হয়তো বেশি টাইম মনে হচ্ছে। ইনপুট মানে ওয়াই তো আমাদের এই যে এটা, এক্স হচ্ছে টি, জাস্ট রিপ্লেস করে দেব। এম, এম হচ্ছে ঢাল। এখানকার ঢাল একটু খেয়াল করে দেখেন, এই ঢালটা আবার খুব সুন্দর। এইখানকার ঢাল দেখেন উপরের দিকে উঠতেছে, মানে ঢাল পজিটিভ, আমরা পজিটিভই পাইছি। আর এই ঢাল দেখেন নিচের দিকে নামতেছে, যদিও বেসিক জানা থাকলে এই নামছে নাকি উঠছে এর জানার দরকার নাই, বেসিক দিয়ে হবে। তারপর আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, যেহেতু নিচের দিকে নামতেছে ঢালটা নেগেটিভ হবে। কত হবে সেটা দেখি। এই যে উপরের আর নিচের পার্থক্য, উপরের কত মান, 0, 4। লিখি তাহলে ভালো হবে, 4 - 0, কারণ নিচে এখানে দেখতেছি মান 0 হয়ে গেছে। এবার ভালো করে খেয়াল করেন, উপরে আমি ওয়াই এর পার্থক্য দেখাইছি, এখানে 4কে প্রথমে বসাইছি। তাহলে নিচে যখন বসাবো, 4-এর বরাবর যেই এক্স আছে সেইটাকে প্রথমে লিখতে হবে, 0-র বরাবর যেই এক্স আছে সেটাকে পরে লিখতে হবে। বাই ডিফল্ট নেগেটিভ চলে আসবে, না জানলেও কোনো সমস্যা নাই। আর এটা যেহেতু মিলি সেকেন্ড, এটা আসলো। আর দেখেন t - t1, তো টি তো এক্স আর t1 এর ভ্যালু 4, তাহলে এটাকে লিখতে হবে t - 4। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছেন। এইটুকু ক্যালকুলেশন করে নেব। আচ্ছা এটা তো সেমই আসতেছে না, 4, এটা -2, জাস্ট -2000 বসবে। আর এখানে -2000, মাইনাস মাইনাসে প্লাস, 2000 আর 4-এ 8000। বাস, ইকুয়েশন বের করা কিন্তু শেষ। আবার এই বরাবরই আমরা বের করে দিই, তাহলে আমাদের ঝামেলা শেষ। ভাইয়া এখানে ভাইয়া t - 14 × 10⁻³ হবে না? কোনটা? ভাইয়া, বলেন। ভাইয়া টি মাইনাস হ্যাঁ হ্যাঁ ফোরটিন টেন হ্যাঁ টু দি হ্যাঁ পাওয়ার হ্যাঁ, মাইনাস ফোর থ্রি ভাই ফোর এখানে হ্যাঁ, ফোরটা হচ্ছে নিচে এখানে কেন? 4 হচ্ছে 10⁻³ হবে। তাহলে এটা মনে হয় 8 আসতেছে না? ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস 8। আচ্ছা খেয়াল করে দেখেন, ইনপুট এটা, এটাকে দেখেন ডিফারেন্সিয়েট করতে হবে, তার সাথে আবার এটা গুণ করে দিতে হবে। সিম্পল জিনিস, ডিফারেন্সিয়েট করে এটা গুণ করে দিতে হবে। তো একে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2000। 2000ই হয়। তাহলে 2000-এর সাথে জাস্ট এই জিনিসটা গুণ করে দেবো। তাহলে এটা কত, -2 ও, আসতেছে, 2 ভোল্ট।
যেহেতু আমাদের ইয়ে ভোল্ট আকারে দেওয়া আছে তো ভোল্টই তো হবে। এটা খেয়াল করে দেখেন, এটাকে ডিফারেন্সিয়েট হ্যাঁ। করলে 0, ঝামেলা শেষ। এটাকে ডিফারেন্সিয়েট করলে -2000, আর ওইটাকে যদি আমরা এরা দ্বারা গুণ করি, মাইনাস মাইনাসে +2 ভোল্ট। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের সিগন্যালটা আসলে এইরকম হবে। আমি যদি দেখাই, ড্র না করতে বললে দরকার নেই, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য জিনিসটা ড্র করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইনপুট। আচ্ছা ভাই, আমাকে যদি শুধু সতত ওয়েবটা দিয়ে যদি বলো যে আমাকে আউটপুট ওয়েবসাইটটা আঁকতে, তখন কি আমি শুধু স্কোয়ার ওয়েবটা আঁকে দিলে হবে নাকি দেখাইতে হবে? মানটা কারণ আমরা না তো ভাই থাক সতত ওয়েবকে মানটা না থাকলে একটা কাজ করতে পারেন। এই যে এটা তো 2000 আমি পেলাম, ওই সময় কোনো একটা মান হয়তো না বসায় শুধু এম বসায় দিতে পারেন, এম টি এত বসায় দিতে পারেন ভ্যারিয়েবল আকারে লিখে। আর যদি শুধু ড্র, ওই সময় আসলে শুধু ড্র করলেও চলে, কোনো সমস্যা নেই। তবে অন্তত এইটা লিখবেন, হ্যাঁ, -RFC/DDT লিখে ড্র করে দেন। 1 নাম্বার। 2 নাম্বার, কারোর ইচ্ছা হলো যে আমি ভ্যালু দেখাইতে চাই, তারা কি করতে পারেন, RF/C এর ভ্যালু ধরে নিতে পারেন। নর্মালি যে কোনো রাইটার RF/C এর ভ্যালু যদি ধরার সিচুয়েশন আসে, নর্মালি হচ্ছে 1 ধরে নিতে পারেন, অথবা যদি মিলি সেকেন্ড থাকে তাহলে 10⁻³ ধরাটা বেটার। 1/RC এই ক্ষেত্রে 1 ধরাটা বেটার, মানে কিছু সিচুয়েশন আছে কমন জিনিস। যেমন দেখেন, এটা যদি 1 ধরে নিতাম, কথার কথা, যদিও নর্মালি এটা 1 নর্মালি হয় না, এটা তো আমরা দেব এমন ভাবে ভ্যালু সেট করতে হয় যেন এরকম আসে, যেহেতু এখানে মিলি সেকেন্ডের বিষয় আছে। আমরা যদি 1 ধরতাম, তাহলে মান দেখেন 2000 ভোল্ট আসতো। কথা বুঝতে পারছেন? এটা -2000 ভোল্ট আসতো, এটা 2000, মানে এর অনেক বেশি। লজিক্যালি এরকম আসলে হয় না। এই জন্য এমন ভাবে ভ্যালু ধরে নিতেন, যদি ধরার প্রয়োজন হতো যে এই ভ্যালুগুলো যেন এরকম টিপিক্যাল 4-5 ভোল্ট, 2-10 ভোল্ট এরকম যেন আসে, দিয়ে ড্র করে দেন। আর যদি তাও না করে ইকুয়েশন লিখে ড্র করে দেন, আপনার আইডিয়া থাকে যে এটার আউটপুট এটাই হবে, তাতেও কোনো সমস্যা নেই যদি ভ্যালু না দেওয়া থাকে। আর দিলে অবশ্যই আপনাকে দেখাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইকুয়েশনটা কি হচ্ছে, এই অঞ্চল জুড়ে, আচ্ছা এটা উল্টা হচ্ছে না, পজিটিভে নেগেটিভ হচ্ছে, নেগেটিভে পজিটিভ হচ্ছে। বাস, এই কিন্তু আমাদের কাহিনী শেষ। এটা 2, এটা -2। আচ্ছা, স্কেচ করতে বলছে, তাহলে তো এটা করতেই হবে। আচ্ছা, এটা সবাই বুঝতে পারছেন কিনা? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, একজন কোশ্চেন করছেন যে এখানে 0 না থেকে যদি 5 ভোল্ট থাকতো তাহলে কেমন হতো। টেক V0 = 0, @t = 0। 1 মিনিট। আচ্ছা, এটা ছিল ইনপুট।
এক মিনিট। আচ্ছা, বুঝতে পারছি কি বুঝাইছেন। এইখানে যদি 5 ভোল্ট থাকতো তাহলে কি হতো? আচ্ছা, যদি এখানে 5 ভোল্ট দিতাম, এটা ধরেন একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিছি, তাহলে এখানেও হয়তো 5 ভোল্ট। তার মানে এখানে আমরা কি করতাম, সিম্পলি ওই যে যে আগের কনসেপ্ট শিখলাম, ডিরেক্ট সূত্র বানায় ফেলা যায়, কিন্তু এরকম সিচুয়েশন তো আরো রকম আসতে পারে, তো সিচুয়েশন বানানো ঝামেলা, এই জন্য আমরা ডিরেক্ট করি। খেয়াল করেন, লজিক তো একই। এটা কারেন্ট যাচ্ছে আইসি, এটা কারেন্ট যাচ্ছে আইআর। এই তো কাহিনী, এছাড়া তো আর কোনো কাহিনী নাই। আইআর কত? সিম্পল। আইসি কত? মাইনাস, সরি মাইনাস কেন বলতেছি, আইসি হচ্ছে সি ডিভিডিটি। তাহলে সি ডিডিটি অফ, কি শিখছিলাম, ক্যাপাসিটরের দুই মাথার ভোল্টেজ। তাহলে ক্যাপাসিটরের দুই মাথার ভোল্টেজ কত, এই যে এটা, এই দুইটা সমান করে দেন, যা আসে তাই। সি হচ্ছে 0.2। খেয়াল করে দেখেন, এই যে 5কে যদি ডিফারেন্সিয়েট করি, ও তো এমনি জিরো, করার দরকারই নাই, ওকে আমি এমনি বাদ দিয়ে দিতে পারি। এবার ভি নট লাগবে, তাই তো? ভি নট সমান কত, এর সাথে এটা গুণ করে দিব, আর ওর থেকে 5 বিয়োগ করে, আচ্ছা সরি, মানে মনে হয় উল্টা হচ্ছে। এর সাথে এটা গুণ করলাম, মাইনাস ভি নট, ভি নট ওই পাশে গেলে হবে প্লাস, এইটা এই পাশে আসবে, তার মানে ভি নট সমান দাঁড়াচ্ছে 5 মাইনাস, এই যে এটা এর সাথে গুণ হয়ে কত যেন আসছিল, মাইনাস 2000 না কত যেন আসছিল। ও সরি, 10⁻³ আসছিল। এন্ড বলেন বাকিটুকু পারবেন না? যিনি করছেন করছেন, বুঝতে পারছেন? এটা তাহলে ভাই শিফট হয়ে যাবে না? জিরোতে আগে ভাই জিরো থেকে শুরু হতে এখন ফাইভে গিয়ে শুরু হবে। 5-এ ঠিক না, একটু খেয়াল করে দেখেন, আমি একটু বলি। এই যে এইটুকু আমরা চিনে ফেলছি না, এই যে এইটুকু, জি ভাই। জাস্ট এইটা। তাহলে আমরা দেখতেছি কাহিনী কি হবে, 5 থেকে এটা বিয়োগ করে দেব। আচ্ছা, 5 থেকে এটা বিয়োগ হওয়ার মানে কি, 5 -(-2), 7। তার মানে 7, এটা থাকবে 7-এ। অথবা আমরা বলতে পারি 5 ঘর আপ শিফট হয়ে যাবে, এই পুরো সিগন্যালটা 5 ঘর আপ শিফট হয়ে যাবে। এটাই তো বলছিলাম ভাইয়া, না শিফট না হয়ে না যাবে। না 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 না, 5 ঘর আপশিফট হচ্ছে না। আমি একটু বলি, ওইভাবে বলতে গেলে আসলে ই হচ্ছে না, কারণ খেয়াল করে দেখেন আমাদের এখানে কাহিনী, 5 ঘর আপশিফট হবে এই কথাটা বলা ভুল, আমি একটু কাহিনীটা একটু সুন্দর করে বলি তাহলে বোঝা যাবে। সিগন্যালটাকে আগে রিভার্স করব, দেন 5 ঘর আপশিফট করব। ডিরেক্ট 5 ঘর আপশিফট করবো এই কথাটা বললে ভুল হয়ে যাবে। সিগন্যালকে রিভার্স করব, দেন 5 ঘর আপশিফট করব।
কারণ 5 থেকে -2 বিয়োগ করলে হয় 7, কিন্তু 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3 হয়। কথা বুঝতে পারছেন? 3। হ্যাঁ, তাহলে আমরা এই যে এখান থেকে এইটুকুতে পাবো 7, আর এখান থেকে এইটুকুতে পাবো 3। এই হবে আমাদের সিগন্যাল। তাহলে সিগন্যালটার বৈশিষ্ট্য কি হচ্ছে, আগের যে আউটপুটটা আমরা পেলাম সেটাকে আগে রিভার্স করব, দেন 5 ঘর আপশিফট করে দেব, কাহিনী শেষ। অত দরকার নাই, আমি এটা তো বুঝতেছি। অথবা এইসবও লাগবে না। এটার মান একবার -2 আসবে, 5 অফ -2 করলে এমনি 7 পাবেন, আর 2 বসালে এমনি 3 পাবেন। দিয়ে আপনি জাস্ট আকাই দিলেই কাজ শেষ। এত আসলে শিফট টিফট এসব মনে না রাখলেও কোনো সমস্যা নেই। আমি ভাই এখানে বি আউট ইনটা বসায় ডিফারেন্সিয়েশন করে ওখান থেকে 5 থেকে ওটা বিয়োগ করে যেটা হবে সেটা হ্যাঁ, বলে দিব যা আর কি। আসবে তাই বসাই দেবেন। এখানে মান ধরে ধরে বসাবে, আমরা তো দেখতেছি যে মান এই যে এখানে আসতেছে। তো এর আগে জাস্ট একটা 5 বসবে না, মানে 5 মাইনাস বসবে, এটা তো 5 মাইনাস বসবে। তাহলে 5 - অফ -2 7 চলে আসবে, 5 - 2 3 চলে আসবে। দেন আকাই দিবেন, 0 থেকে 2 তে 7, 2 থেকে 4 এ 3, আকাই দিলেই হয়ে যাবে। এই হচ্ছে কাহিনী। ওকে, ডিফারেন্সিয়েশনের একটা ভাই মজা হচ্ছে। ভাই তখন ওটা তো ভাইয়া স্কোয়ার মনে হচ্ছে না, এটা তো ভাইয়া ওই হাফ ডাউন এরকম হয়ে যাচ্ছে না। কেন স্কোয়ার হবে মনে হবে না, আচ্ছা এটা দেখি। মাইনাস থেকে উপরে উঠছে, এটা প্লাস থেকে নিচে নামতেছে, কিন্তু এটা ভাই 7 থেকে 3, 3 থেকে 7 এরকম হয়ে যাবে না? এই যে এরকম হবে, এটা কি ওয়েভ, স্কোয়ার ওয়েভ। আচ্ছা, এটা কি ওয়েভ, আই নো। সাইন, বা আমরা যেটাকে সাইনোসোডাল বলতে পারি। সাইন কস দুইটাকে একত্রে সাইনোসোডাল বলা হয়। আচ্ছা বলেন তো, এটা কি ওয়েভ? এটা ভাই ডিসি মিক্স থাকে না, এটা বলতেছিলাম। ডিসি মিক্সড আছে, কিন্তু স্টিল এটা সাইনোসয়েডাল। কথা বুঝছেন? ডিসি অ্যাড হয়ে কোনো সিগন্যালের নাম চেঞ্জ করতে পারে না। শিফটিং করে দিস আর কি ভাই, এটা বলছিলাম আর কি। হ্যাঁ, শিফটিং বলতে পারেন, বাট স্টিল ওটা স্কোয়ার ওয়েভই থাকে, ওর নাম চেঞ্জ হবে না। এটা স্কোয়ার ওয়েভ উইথ ডিসি অফসেট, না যাই মিক্স। হোক এরকম কিছু একটা বলা যাইতে পারে। এটা সুন্দর না, অফসেট সম্ভবত বলে এটাকে। অথবা আমরা ডিসি মিক্স বলতে পারি, কোনো সমস্যা নেই, বাট ওটা স্কোয়ার ওয়েভ। যদিও স্কোয়ার ওয়েভ না বললেও কোনো সমস্যা নাই, এটা করলেই ওকে। আচ্ছা, যদি আমাদের ইন্টিগ্রেশন এরকম হয়, তো অলরেডি আমি এরকম সার্কিট নিছি। সো আলাদা করে এই যে এখানে আমি এখানে ইউজ করব, এই জন্য আলাদা করে আর দেখাচ্ছি না। জাস্ট সলভ করে করে যায়, মানে একজন কোশ্চেন কোশ্চেন যে ইন্টিগ্রেটরে যদি কোনো এরকম আমরা ভোল্টেজ নেই তাহলে কি হবে। তো ইন্টিগ্রেটর অলরেডি দেখেন এখানে কিন্তু জিরো না, এই যে এই ভোল্টেজের কারণে এখানে একটা ভোল্টেজ পাবো। তার মানে আপনি যে কোশ্চেনটা করছেন এইটা যখন সলভ করব, বাই ডিফল্ট আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাওয়ার কথা। আর তাও যদি না পান কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে যে এই টাইপের জিনিস যেগুলো পিওর না, এই টাইপের জিনিস কোশ্চেন সলভিং ক্লাসে আরো অ্যানালাইসিস করব, কারণ এরকম প্রশ্ন কিন্তু অলরেডি পরীক্ষায় আসছে বিগততে। তো আমরা সেই কোশ্চেন গুলো নিয়ে ইনশাল্লাহ ফিউচারে আলোচনা করব। তবে আজকে এই দুইটা আলোচনা করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম, কথা কেটে গেল, সেটা ভাই হচ্ছে এটা কি নিলসনের, ভাই এটা কি নিলসন বই? এখন পর্যন্ত যেগুলা করছি এগুলো হচ্ছে সাদিকু, এরপরে আমরা না এটা নিলসনে তো, ঢুকবো। এটা সাদিক না। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটরে খুব বেশি জটিল কঠিন প্রশ্ন আসার চান্স নাই, নাইও, আবার খুব একটা ঝামেলাও নাই। তো ডিফারেন্সিয়েটরে মোটামুটি সাদিকুতে যা আছে এইগুলা করলে এনাফ, এর বাইরে আর দরকার হবে না। এখান থেকে কোশ্চেন খুব কম আসে, আর আসলেও পিওর টাইপই আসে, কারণ এখান থেকে আসলে ঝুট ঝামেলার তেমন কিছু নাই। ঝামেলা তৈরি হয় ইন্টিগ্রেটরে, সেটা এখানে কিন্তু যে এরকম অনেক জগা খিচুড়ি আছে। আচ্ছা, প্রথম কথা, এই যে সার্কিটটা আমরা দেখতেছি এটা কি ইন্টিগ্রেটর সার্কিট নাকি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, কোনটা করব? প্যারালা যেহেতু রেজিস্টর নেই তাহলে ভাই ট্রানজিয়েন্ট হ্যাঁ, হবে না। যেহেতু ডিসি ফিডব্যাকে সোর্স। প্যারালালে রেজিস্টর নাই মানে ইন্টিগ্রেটর সার্কিট, এটা আমরা ইজিলি বুঝতে পারতেছি। আবার এইখানে একটা ঝামেলা বসায় রাখছে। আমাদের ফার্স্ট কাজ হবে যত ঝামেলাকে ছোট করে ফেলা যায়, তারপরে ম্যাথ সলভিং এ যাব।
দেখেন এই সুইচ অনের সাথে এদের কোনো সম্পর্ক নাই। মানে এই সুইচ আমি কানেক্ট করি বা না করি, এ কিন্তু অন হয়েই আছে। মানে এই ওপেন সার্কিট থাকার সাথে সাথে এখানে কিন্তু এখানে একটা ভোল্টেজ কিন্তু ফিক্সড পাবে। এই সুইচের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নাই। তাহলে এই ভোল্টেজটা কত পাবে সেটা বের করে ফেলি। কারণ আমরা জানি এখানে যে ভোল্টেজ পাবে এখানে সেই ভোল্টেজ পাবে। আগের ম্যাথ গুলাতে এখানে জিরো ভোল্টেজ ছিল, এজন্য এটা জিরো ছিল, এজন্য আমরা ইজিলি ক্যালকুলেশনটা করতে পারছিলাম। কিন্তু এখানে দেখতেছি সেই ইজি প্রসেসটা আর নাই। এখানে কিন্তু আমার জিরো না, অন্য একটা কিছু। একজন ওই যে কিছুক্ষণ আগে কোশ্চেন করছিলেন যে ইন্টিগ্রেটরের এইখানে যদি আমরা কোনো জিরো বাদে অন্য ভোল্টেজ দেই তাহলে কি ঘটনা ঘটবে, সেটাই কিন্তু এখন আমরা দেখতে যাচ্ছি। কিছু প্রশ্নে ডিরেক্ট ভোল্টেজ অ্যাপ্লাই করা থাকে, এখানে ডিরেক্ট অ্যাপ্লাই করে নাই, একটু ইনডিরেক্ট, বাট ইজিলি বের করে ফেলা যাবে। আমি আর অন্য নাম দিলাম না, বোঝার সুবিধার্থে ভি প্লাস নাম দিলাম, অর্থাৎ এই এইখানকার ভোল্টেজ। তাহলে ভি প্লাস কত হবে দেখেন, এর ভিতরে কারেন্ট যায় না, তার মানে এই 20 কিলো ওহম আর 80 কিলো ওহম কিসে আছে, সিরিজে আছে। আর এটার ভোল্টেজটা দেখেন পজিটিভ গ্রাউন্ডেড, নেগেটিভটা উপরে, তার মানে এটা অ্যাকচুয়ালি -45 ভোল্টেজ মিন করতেছে, এখানে মাইনাস ভোল্টেজ পাবে। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি, যার ভোল্টেজ সেটা উপরে, দেন দুইটার যোগফল 80 আর 20 যোগ করলে হয় 100, ইন্টু কত ভোল্টেজ ডিভাইডেড হচ্ছে দুইটা রেজিস্টরের ভিতরে 45 ভোল্টেজ। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের ওইখানকার ভোল্টেজ। মানে 80, মাইনাস দিয়ে দেবো সমস্যা নাই, গুণ 45/100, তার মানে -36 ভোল্টেজ। তাহলে ভি প্লাস এর মান হচ্ছে -36 ভোল্টেজ। ভি প্লাস যদি -36 ভোল্টেজ হয়, সেটা ভি মাইনাস এর ভোল্টেজ হয়, মানে এইখানে এখন ভোল্টেজ আছে 36, সরি -36। ওকে, টি সমান জিরোতে সুইচ এখানে এসে কানেক্ট হচ্ছে। খেয়াল করে দেখেন সুইচ কানেক্ট হওয়ার সাথে সাথে এইটা আর এটা সিরিজ হয়ে গেছে। আমাদের তো সবসময় পিওর জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, দুইটা আলাদা আলাদা রেখে তো লাভ নাই। আচ্ছা, প্রশ্নটা আরেকবার পড়ি তারপরে কাহিনীতে যাই। ক্লোজ দ্য ভোল্টেজ অন দ্য ক্যাপাসিটর ইজ 56 ভোল্ট, এটা তো দেখতে পাচ্ছি শুরুতে আছে। অ্যাজিউম এন আইডিয়াল অপারেশনাল অ্যাম্পলিফায়ার, ওকে, হাউ মেনি মিলি সেকেন্ড আফটার দ্য সুইচ ইজ ক্লোজড। এবার কিন্তু সুইচ ক্লোজড এর পর, একটাই সুইচ, ঝামেলা নাই। ক্লোজড উইল দ্য আউটপুট ভোল্টেজ ভি নট ইকুয়াল জিরো। আচ্ছা, ভি নট এর মান জিরো হবে কত মিলি সেকেন্ড পর, বা মিলি হোক, সেকেন্ড হোক, যাই হোক, এখানে যেহেতু কিছু বলে নাই। মিলি সেকেন্ড, আচ্ছা স্যার মিলি সেকেন্ড বলে দিছে, তাহলে মিলি সেকেন্ডে বের করতে হবে। ওকে, তাহলে ইকুয়েশন আমরা করি। আই আর সমান আইসি, কাহিনী তো তাই, লজিক বলে আই আর সমান আইসি। এটা কেন নিচ্ছি, কারণ যেহেতু এখানে একটু চেঞ্জ হয়েছে এজন্য আমরা ডিরেক্ট সূত্রের দিকে যাচ্ছি না, একটু ভেঙে করব। আই আর সমান আইসি, আই আর কত, 14, মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স। এতটুক তো আমার মনে হয় আপনাদের এত ব্যাখ্যা করে বলার কিছু নাই, সবার এতটুক বেসিক ক্লিয়ার আছে। তাহলে 14 মাইনাস অফ -36 ডিভাইডেড বাই দুইটা, 47, 3 50, 3 80, মানে 50 আর 30 আর কি 80, সমান আইসি মানে সি ডিভিডিটি। সি, আচ্ছা সি কে সি রাখি, পরে বসাই দেবো না, ডিডিটি অফ ভি, ভোল্টেজ কত, দুই মাথার বিভব পার্থক্য। দুই মাথার বিভব পার্থক্য কত, মাইনাস, এইটা আবার বলে দেন না যে এটা বসাই দেবো, এটা তো ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে, মানে টি সমান জিরোতে এই ভোল্টেজটা আছে। তাহলে দুই মাথার বিভব পার্থক্য -36 মাইনাস ভি নট। কিন্তু কি শিখলাম, শুরুর থেকে বারবার বলতেছি, আচ্ছা এখানে না, মাইনাস ভি ইন্টিগ্রেশন, নট। ইন্টিগ্রেশন যখন এখানে বসায় দেওয়ার দরকার নেই, এটা তো এখনো ডিফারেন্সিয়েশন পার্টে আছে। যখন ইন্টিগ্রেশন পার্টে আমরা ঢুকবো তখন ইনিশিয়াল ভ্যালু বসাইতে হয়, আদারওয়াইজ ইনিশিয়াল ভ্যালুর দরকার নাই। ওকে, তাহলে আমরা এই সি, আচ্ছা এইটা দেখেন একটা ভালো নাম্বার, মানে টোটালি নাম্বার, তাহলে সি কে এই পাশে পাঠাই দিলে আমাদের কাহিনী শেষ। সংখ্যা যত কমে আসবে ততই ভালো আমাদের জন্য। তাহলে এটা তো যোগ হয়ে যাচ্ছে, 36, 40, 50। আচ্ছা, হিসাবগুলো একটু সাথে সাথে কেউ করেন, হ্যাঁ।
অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এত ভাগ সি, সি হচ্ছে 2.5 মাইক্রোসেকেন্ড, মাইক্রোফ্যারাড। অ্যান্সার ভাগ সি 2.5 10⁻⁻6। তাহলে 25 4 0, তার মানে 2.5 10⁻5। 2 3 4 5, ঠিক আছে, 2.5 10⁻5। এবার দেখেন এই যে এই পুরোটা কিন্তু কার ভোল্টেজ বলেন তো? এটা কার ভোল্টেজ? ক্যাপাসিটর আড়াআড়ি ভোল্টেজ। ক্যাপাসিটরের আর আর ভোল্টেজ। এই দিকে তাকানোর দরকার নাই, আমরা ক্যাপাসিটরের ভোল্টেজ এইভাবে মনে রাখবো, এটা প্লাস এটা মাইনাস, এটাই মনে রাখবো। কারণ বারবার ওইটাই খেয়াল করতেছি, কারেন্ট ওই দিকে যাবে, ফলে ওইটাই আমরা মনে রাখবো। এটা আমাদের মতো করে বসাই দেবো, সমস্যা নাই। আমরা এখানে প্লাস এখানে মাইনাস শিখছি, ওইটাই মনে রাখবো। তাহলে এইটা অ্যাকচুয়ালি কি ভিসি না? এই পুরো জিনিসটা কি ভিসি না? তাহলে আমরা এটাকে আপাতত ভিসি হিসাবেই ট্রিট করি। তাহলে এখানে আমি ভিসি বসাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে জিনিসটা। এটা ইন্টিগ্রেশন করে দিলাম। যেহেতু ভিসি লিখলাম, তাহলে এখানে কত বসবে? ভিসি অফ জিরো। এবার ভিসি জিনিসটাকে আবার একটু চেনানোর দরকার আছে, নাইলে আবার কনফিউজড হয়ে যাবেন। ভিসি কিন্তু কোনটা বলেন তো? এই যে এইটা হচ্ছে ভিসি। এবার একটু ভালো করে মনোযোগ দেন। ভিসি অফ জিরোর মান তাহলে কত হবে? -56। -56। এই তো বুঝে গেছেন, কাহিনী শেষ। এজন্য সবসময় আমরা যেটা বেসিক শিখতেছি ওইটার সাথেই করব, সার্কিটেরটা ওর সাথে মিলাই ক্যালকুলেশন করে দেব। ভিসি কত পরে বসাবো, আগেই বসানোর দরকার নেই, আগে এর ঝামেলা শেষ করব, তারপরে ভিসির মান বসাবো। এজন্য বলছিলাম যে যখনই আমরা ইনিশিয়াল ভ্যালু, এখানে কিন্তু ভি নট বসাইতে গেলে উল্টাপাল্টা লেগে যাবে। এজন্য ভিসির ভ্যালু বসাইতে হবে, পরে এখান থেকে ভি নট বের করে নিয়ে চলে আসবো। ভি নটের দিকে ফোকাস দিতে গেলে ম্যাথ কিন্তু উল্টাপাল্টা লেগে যাবে। আচ্ছা, এখানে ডিটি থাকবে, সেটা তো বসাই নাই। আচ্ছা, এটাও করে দিই আমরা। 2.5 10⁻5 টি, এটা বসে যাবে -56। এই দিয়ে আমাদের কোনো কাজ না, আমাদের কাজ ভি নট বের করা। তার মানে এখন আমরা কি করতে পারি, ভিসির জায়গায় এই ভ্যালুটা বসাই দিতে পারি, -36 দেখেন এবার কি ভি নটটা ইজিলি বেড়ে যাবে না? এখানে দেখেন ঝুট ঝামেলার কিছু নাই, কোনো মুখস্থর কোনো বিষয় নাই। লাইন কিন্তু আরো অনেক গ্যাপ দেওয়া যাবে, আমি দিচ্ছি না, আপনারা পরীক্ষার হলে দিবেন, হ্যাঁ। এই যে যেমন এইখান থেকে ডিরেক্ট এইখানে চলে আসা যায়, এখান থেকে ডিরেক্ট এখানে চলে আসা যায়, অথবা এই লাইনটা করেন, করে এই লাইন থেকে ডিরেক্ট এখানে চলে আসা যায়। এই লাইন গ্যাপ দেওয়া আপনাকে একটু শিখতে হবে। আমি প্রথমবার বলে এই প্লাস মাইনাসে ঝামেলা লাগবে, এজন্য ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন দেখাচ্ছি। এই -36 যদি সমানের ওই পাশে চলে যায়, তাহলে +36 হয়ে যাবে। -56 +36 কত হয়? -20 হয়ে যায়। -20। এই যে, তাহলে ভি নট সমান কত? ও, মাইনাস মাইনাস করে হবে দিতে না? হবে। মাইনাস হবে, মাইনাস হবে। ওই যে সেই -1/RC জিনিসটা এখন আসলো, কারণ আমি এখন আনলাম। ভি নট যেহেতু লিখি নাই, এজন্য এখন গায়ে এসে মাইনাসই হচ্ছে, আর এটা হয়ে যাবে প্লাস। এবার একটু খেয়াল করেন তো, 20 মাইনাস সামথিং, তাহলে মান কমতেছে না বাড়তেছে? কমতেছে। কমতেছে, এটাই তো আমাদের প্রশ্ন চাইছে। প্রশ্ন চাইছে কি, আউটপুটের মান জিরো। জিরো হবে কত সেকেন্ড সময়, তাহলে কন্ডিশন কি বলে? বি জিরো। 0 = 20, মানে এটা তো খুবই ইজি। মানে এই যে এত ভাগ 20 করে দিলে এই কাহিনী শেষ। না না, 20 ভাগ এত করে দিতে হবে, সমানের ওই পাশে চলে গেল, টি কে মুক্ত করতে হবে, পরে এটা সমানের ওই পাশে গেলে নিচে বসবে।
20 /2.5 ইন্টু 10⁵ এত কিন্তু সেকেন্ড। তার কারণ ওই যে আমরা তো সব স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে যাচ্ছি, আর উত্তরে চাইছে মিলি সেকেন্ড, তাহলে ফ্যাক্টর দ্বারা ভাগ করে দেব, 10⁻³ দ্বারা ভাগ করে দেব, তাহলে 0.08 মিলি সেকেন্ড। বলেন বুঝতে পারছেন কিনা। একটু দেখি, এটা হচ্ছে 7.95। হুম, কম ভ্যালু আসলো, ঠিক আছে কিনা। আচ্ছা, এমনি বুঝতে পারছেন কিনা আমি উত্তরটা মিলাচ্ছি। তারপরেও আপনাদের কারো কোশ্চেন থাকলে ততক্ষণ করতে ভাইয়া পারেন। আমরা যে যে বিসি জিরোটা হচ্ছে -56 লিখলাম, ওটা ভাইয়া আমার ওই যে পোলারিটির সাথে মিল চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসের পর আমরা মাইনাস দিতে পারি না? কারণ আমরা তো ভাইয়া এটা প্লাস ওটা মাইনাস ধরি, কিন্তু আমাকে প্রশ্ন দেওয়া আছে মাইনাস প্লাস উল্টা পোলারিটির। উল্টা পোলারিটির দিক সমস্যা নাই তো। কারেন্ট কোন দিকে যাচ্ছে, অ্যাকচুয়াল কারেন্ট কোন দিকে যাচ্ছে। বা হায়ার লিমিট থেকে লোয়ার লিমিট, উপর থেকে নিচে আর নিচ থেকে উপরে। সেটা তো ঠিক আছে, বাট এই 56টা ভুলে যান আপনি, 56-র দিকে তাকানোরই দরকার নাই। আমি বলতে চাচ্ছি সুইচ কানেক্ট করার পর ক্যাপাসিটরে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এটা নেগেটিভ, কিন্তু বি আউট তো আমি জানি না। ভি আমরা তো আউট তো সবসময় কারণ পরে হাই আস হাই হায়ার হায়ার থেকে লোয়ারের দিকে যাবে। ভি আউট আপনার জানার দরকার নাই, সিম্পল লজিকে আসেন। এইখানকারটা আসেন, ভি আউট তো জানেন না, ভি নট তো জানেন নাকি, এই আচ্ছা সরি, আচ্ছা ভাই, বুঝছি এইটা তো ভাই। জানেন। জি ভাই জানি, এখান থেকে এইখানকার এখানে কারেন্ট যাবে কোন দিকে এখান যাচ্ছে, থেকে। এইদিকে না। জি ভাই দেখি, তাহলে ওদিক দিয়ে যাবে ভাই, এটা তো বুঝছি, জিরো, তো কারণ এই যে কারেন্ট, কারেন্ট একটা এইদিকে যাচ্ছে আর একটা উল্টা দিকে, মুখোমুখি সংঘর্ষ তার হবে না কারেন্টে। কারেন্ট জি তো ভাই, সবসময় একটা নির্দিষ্ট দিকে যাবে, তাহলে কেসিএল এ যদি কেসিএল ইউজ কারেন্ট করে। এইদিকে পাস করে নিশ্চয়ই ক্যাপাসিটরও কারেন্ট এইদিকে যাবে। কথা বুঝছেন। জি ভাই, তাহলে ভাই আমার এই হিসাবে পোলারিটি অনুযায়ী আমার ক্যাপাসিটি আগে পজিটিভ পর নেগেটিভ পর কথা ছিল, কিন্তু ভাই পোলারিটি চেঞ্জ করেছে, সেই হিসাবে মাইনাস দেবো নাকি এটা জিজ্ঞেস করলাম ভাই। হ্যাঁ, সেটা দিছি তো, এই যে দেখেন প্লাস ভিসি অথচ মান বসাইছি -56। এই যে দেখেন, ভিসি অফ না জিরো। ভাইয়া, আপনি তো ভাইয়া, জি হ্যাঁ ভাই হ্যাঁ, আমি বলেন। এটাই বলতেছিলাম ভাই। জি আমি এটাই বলছিলাম, আমাদের তো অ্যাকচুয়ালি পোলারিটি হওয়ার কথা প্লাস মাইনাস, কিন্তু প্রশ্নে দেওয়া আছে মাইনাস প্লাস, সেই হ্যাঁ জন্য আমরা -56 একসাথে দিয়ে দেবো নাকি সেটা বলতেছি। হ্যাঁ, এই যে -56 দিয়ে দিছি তো বসায়। জি ভাইয়া বুঝছি এটা। হ্যাঁ, এটা বসায় দিছে। আমাদের কাজ হচ্ছে ভিসি নিয়ে, হ্যাঁ। আমাদের কাজ হচ্ছে ভিসি নিয়ে। এখন আপনি যদি এই পোলারিটি হিসাবে ভিসি কে এরকম ধরেন, তাহলে কিন্তু পুরো কাহিনী চেঞ্জ হয়ে যাবে। কেন কাহিনী চেঞ্জ হয়ে যাবে যখন বলতে দুই পারবেন। নোটে কারেন্ট আসবে, কারেন্ট যাবে না। হ্যাঁ, কারেন্ট আসবে এটাও কিন্তু পসিবল, এটা ইম্পসিবল না কিন্তু। কিরকম ভাবে পসিবল কিন্তু ভাই একটু দেখেন, আমি কিন্তু ভাই বলি, এটা আমি ভাই কারেন্ট যায় না। দেখাই দিচ্ছি, একটু দেখাই দিচ্ছি কিভাবে পসিবল। লজিক বলে এইদিকে 2 অ্যাম্পিয়ার আসলে এই দিকে 2 অ্যাম্পিয়ার যাবে, এই নোটে একটা আসতেছে একটা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এরকম দেব। এখন কথা হচ্ছে এরকম পসিবল কিনা, আচ্ছা বলেন তো, এই ডিরেকশন দিয়ে যদি আমি এটা লিখি, এটা সম্ভব না। মাইনাস দিয়ে সম্ভব, জি ভাই। হ্যাঁ, তো এখন আপনি বলতে চাচ্ছেন যে ভাই আমার মাথায় এত কিছু ধরতেছে না, আলাদা আলাদা পোলারিটি আমি নেব না, ক্যাপাসিটর যেহেতু মাইনাস প্লাস দেওয়া আছে, ভিসি কেও আমি মাইনাস প্লাস লিখবো। হ্যাঁ, সেটাও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। সমস্যাটা কোথায়, তখন আইসি কে ধরতে হবে কোন দিকে, এই দিকে। ভাই ওইদিকে ধরতে হবে কিন্তু নেগেটিভ দিতে হবে। না, আপনি পজিটিভ দেন আইসি কে আপাতত, যেহেতু আইসি ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের আগে নেগেটিভ দেওয়ার দরকার নেই, আইসি কে আইসি রাখেন। চেঞ্জ হবে কোথায়, চেঞ্জ হবে এইখানে, কি আই আর সমান আইসি লিখতে পারবো তখন। না, তখন কি লিখতে হবে, আই আর সমান মাইনাস আইসি। মাইনাস আইসি। তাহলে দেখেন আলটিমেটলি এই মাইনাস চলে আসলো, এখানে আবার +56 হতো, যেহেতু আমরা পোলারিটি মিলাই দিলাম, এই মাইনাস এসে আবার ওই 56কে -56 বানাই দিত না। জি ভাইয়া। মানে আপনি যেইভাবেই ধরেন ম্যাথ হবে, কিন্তু কনসেপ্ট ঠিক রাখা লাগবে। এখন
ওই কনসেপ্টটা তো আমাদের জন্য একটু অন্যরকম না। এটাই তো আমাদের জন্য আসলে প্রচলিত, এই জন্য আমি প্রচলিত দিকে গেলাম। কথা বুঝতে পারছেন? জি ভাই। কাহিনী কিছুই না, যেভাবে করি না কেন সেভাবেই হবে। আচ্ছা, আমাদের আচ্ছা, মান এই মনে হচ্ছে। কথাগুলো কি একটু পরে বললে কি খুব ক্ষতি হয়ে যাবে? তোর তো দেয়া আচ্ছা, 1 মিনিট। হয়ে গেছে তো, মনে থাকবে না। এমনি কি আর তার মধ্যে আবার আচ্ছা, আপনাদের মাইকটা একটু অফ ইলেকট্রিসিটি। করে রাখেন সবার, হ্যাঁ। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যান্সার দেখতেছি 80। আমাদের কি কোথাও মান তুলতে ভুল হয়েছে? 2.5 মাইক্রোসেকেন্ড, 33। আচ্ছা, এখানে আমাদের এই ভ্যালুটা 14 মাইনাস এত বাই 80। ওহো, এটাকে 80,000 আমরা করছিলাম। এটা তো 80 কিলো ওহম না? ঠিক ঠিক হবে। মেবি করা হয় নাই না। জি আমার ভাইয়া। যতদূর মনে হচ্ছে 80 মনে হয় বসাই দিছিলাম। 14 আর 36 আর এটা ভাইয়া হয়েছিল হচ্ছে টু 40 পয়েন্ট ফাইভ টেন পাঁচ। টু দি পাওয়ার সিক্স হবে না? না, দেখি ওই এটা দিছিলাম না তো, বা চেঞ্জও এটা টু হইতে পয়েন্ট পারে। ফাইভ টেন টু দি পাওয়ার সিক্স হবে না? না না না, দেখি কত আসে দেখতেছি। এই যে এইটা দেই নাই আমার যতদূর মনে পড়তেছে। এইটা, আচ্ছা এইটা গেল। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেই নাই। ভাগ সি, এটা ভাগ সি। সি হচ্ছে 2.5 × 10⁻⁶। 2500 আসতেছে। এটা আমাদের শূন্য একটু বেড়ে গেছিল। কনসেপ্ট ঠিক আছে, একটু মান কি আসছে, যেহেতু এটা 80,000 দেয় নাই তো। 2500, তাহলে এটা হবে হচ্ছে 2500। এটা 2500টি। সবই ঠিক আছে, জাস্ট এই 2500 নিয়ে কাহিনী হয়েছে। 2500 তার মানে এখন হবে 20/2500। যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি ব্যাপার, এই 2500-র সাথে আর কিছু গুণ হয়েছিল কি? আবার এখানে 8,000 বসাই দিয়েছি। 80,000 হলো। এত ভাগ এই যে সি হচ্ছে 2.5 × 10⁻⁶। 250, 2500 না। উফ, তাহলে 20/250, তাহলে এত সেকেন্ড মিলি করতে হলে 10⁻³ দ্বারা ভাগ করে দেব। তাহলে 80 মিলি সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার। এখন বলেন সবাই বুঝতে পারছেন কিনা এটা?
এই হচ্ছে মোটামুটি আমাদের ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর। যেহেতু গতদিন আমাদের ক্লাস হাফ হয়েছিল, আজকে হাফ হয়েছে, এই দুইটাকে একসাথে করে আমি হচ্ছে একবারে ইয়ে আপলোড করে দিব। দুইটা ভিডিও এডিট করে আমি হচ্ছে একটু পরে আপলোড করে দিব। আপনারা হচ্ছে এই দুই জায়গা থেকে দেখেন। এরপরে হচ্ছে আমরা ইয়ে দেখবো ইনশাল্লাহ, ওই যে বলে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, তারপরে বাকি টুকটাক যা যা লাগে। আর মনে হয় একটা বা দুইটা ক্লাস করলে আমাদের অপেম শেষ হয়ে যাবে। এরপরে আমরা সলভিং ক্লাসে ঢুকবো। সলভিং কি শুধু ডায়োড নিছিলাম মনে হয় নাকি? জি ভাইয়া। তাহলে বাকি আছে আমাদের বিজেটি, মসফেট, অপেম। এই তিনটার হচ্ছে একসাথে সলভিং ক্লাস করব। ডায়োডও কিছু ইনক্লুড হবে যেহেতু ডায়োডের সাথে অপেমের কানেকশন আছে। দেন আমরা হচ্ছে ডিজিটাল সার্কিটে ঢুকবো ইনশাল্লাহ। তাহলে আপনারা এইগুলা করেন। সাদিকুর শেষ হইলে দেন হচ্ছে নিলসনের এই যে প্রবলেম গুলো আমি দেখালাম, মানে এক কথা ইন্টিগ্রেটর সার্কিট টার্কিট আছে, এগুলা করবা। আর এমনি কারো কোনো কোশ্চেন আছে ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর এইগুলা থেকে? আচ্ছা, যদি না থাকে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালাম।